নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো দি ইন্ডিয়ান লিগ্যাল গাইড এবং আমি রয়েছি তোমাদের সাথে সায়ন। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল ডিসকাস করব, যেটা কিনা আর্টিকেল 32 ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল। এই আর্টিকেলটি ঠিক যেমন যারা কনস্টিটিউশনের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনই যারা পলিটি পড়াশোনা করছে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং যারা সিউলেট বা অন্য কোনো লয়ের এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্যও কিন্তু সমানভাবেই এটি গুরুত্বপূর্ণ। তো আর্টিকেল 32 আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর একটি অংশ, যে ৬টি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সিটিজেন এবং নন সিটিজেন সব মিলিয়ে রয়েছে। তার মধ্যে আর্টিকেল 32 একটি অন্যতম আর্টিকেল। আ এই আর্টিকেল 32 কিন্তু প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস যাতে প্রত্যেকটা সিটিজেন বা যেগুলো নন সিটিজেনস এর জন্যে অ্যাভেইলেবল রয়েছে, সেই প্রত্যেকে যাতে পায় সেটাকে প্রোটেক্ট করছে। অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ঠিক যেমন রাইট একটা আমাদের আ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক তেমনই এই আর্টিকেল 32 কিন্তু যতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে অর্থাৎ আর্টিকেল 14 থেকে আর্টিকেল 35 এই প্রত্যেকটা আর্টিকেলকে প্রোটেকশন দিচ্ছে। মানে আর্টিকেল 32 নিজেও নিজেকে প্রোটেকশন দিচ্ছে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ এ আমরা কি পড়ব? আমরা বেশ কিছু রিটস পড়ব বা আ যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানব। আ আমরা জানি বাবা সাহেব আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর আ একবার একটি কথা বলেছিল যে, "আর্টিকেল 32 ইস দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।" তিনি এই উক্তিটি কেন ব্যবহার করেছিলেন? তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনের একটি অন্যতম চ্যাপ্টার বা অন্যতম পার্ট, যে পার্টগুলি দেশের সিটিজেনদেরকে এবং তার সাথে, সাথে নন সিটিজেনদেরকেও কিন্তু কিছু রাইট প্রোভাইড করছে। ফান্ডামেন্টাল রাইটস বা এই রাইটস গুলো যদি না থাকতো, অর্থাৎ মৌলিক অধিকারগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের দেশের যে সরকার আছে বা যারা ক্ষমতায় রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেকোনোভাবে শোষণ করতে পারত। আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখতে পারত। কিন্তু তারা পারে না, এই শুধুমাত্র এই একটি পার্টের বা পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস গুলোর জন্য। তো সেই কারণেই ডক্টর বি. আম্বেদকর বলেছিলেন যে, ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 32 যেটা কিনা এইসব আর্টিকেল গুলোকে বা এইসব ফান্ডামেন্টাল রাইটস গুলোকে প্রোটেকশন দিচ্ছে, সেই কারণে এই আর্টিকেলটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো যাই হোক, আর্টিকেল 32 provides us 5 টাইপস অফ রিটস অ্যাজ দ্য কনস্টিটিউশনাল রেমেডি। আর্টিকেল 32 আমাদেরকে ৫ টা বা ৫ ধরনের রিট করার জন্য জানায় আমাদেরকে বা ৫ টা রিট প্রোভাইড করে। যেগুলো হচ্ছে রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ হেবিয়াস কর্পাস, রিট অফ সার্সিউরারি এবং রিট অফ quo warranto। এই ৫ রকম রিটের মাধ্যমে আমরা অ্যাজ আ সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ নন সিটিজেন হয়েও কিন্তু সুপ্রিম কোর্টকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে বা অ্যাপ্রোচ করতে পারবো আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে। আমরা যখন আ আমাদের সঙ্গে কোনো ক্রাইম হয় বা আমাদের এগেইনস্ট এ কোনো অপরাধ করা হয়, আমাদের অন্য কোনো সিভিল রাইট বা অন্য কোনো রকমভাবে আমাদের সাথে আ প্রবলেম অ্যারাইজ হয়, তখন কিন্তু আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি না। অন্যান্য যে সমস্ত কোর্ট রয়েছে, সেখান থেকে আমাদেরকে অ্যাপিল হয়ে আমাদের সুপ্রিম কোর্টকে অ্যাক্সেস করতে হয়। কিন্তু আর্টিকেল 32 বলছে এই ফান্ডামেন্টাল রাইটস গুলোর ভায়োলেশন হলে আমরা ডিরেক্টলি বাই পিটিশন, বাই দিস 5 টাইপস অফ রিটস আমরা সুপ্রিম কোর্টকে অ্যাক্সেস করতে পারব। এবার আমরা এই ৫ রকম রিট কি এবং কোন রিট কি বলছে বা কখন আমরা এই রিটগুলোর আন্ডারে সুপ্রিম কোর্টে যেতে পারবো সেগুলো একবার দেখে নিই। ১ম এ যেটা আছে সেটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। এখানে যে ছবিগুলো রয়েছে, ছবিগুলো দেখলে আমার মনে হয় অনেকেই আ ইজিলি বুঝে যাবে যে writ of mandamus is a court order that directs a government agency or official to perform a specific duty they are legally required to do. It ensures accountability and compliance with the law. তো যে রিটগুলি সবথেকে বেশি হয় তার মধ্যে অন্যতম এই ম্যান্ডামাস। যেকোনো পাবলিক অথরিটি বা গভর্নমেন্ট এজেন্সি তারা যদি আমাদের সিটিজেনদের সাথে কোনো রকম আ ইলিগালিটি করে, কোনো রকম ইনিকুয়ালিটি করে বা যেকোনো রকমের যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করে, তাহলে কিন্তু এই রিট অফ ম্যান্ডামাস এর দ্বারা তারা সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করতে পারবে যে তাদের রাইটটাকে ভায়োলেশন করা হয়েছে এবং কোর্ট যেন, অ্যাপেক্স কোর্ট যেন সেই অথরিটিকে ডাইরেকশন দেয় তার রাইটটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য বা প্রোটেক্ট করার জন্য। এখানে ছবিটা যেটা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাই যে ম্যান্ডামাস মিনস উই কমান্ড। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অ্যাপেক্স কোর্ট বা সুপ্রিম কোর্ট এখানে কমান্ড দেবে। উই কমান্ড। It is an order from a superior court to inferior court or tribunal or public authority.
এই রিটের মাধ্যমে সুপিরিয়র কোর্ট অর্থাৎ যে উচ্চ আদালত আছে তারা নিচের আদালতগুলোকে কিন্তু অর্ডার দেবে, নিচের ট্রাইব্যুনালগুলোকে অর্ডার দেবে বা পাবলিক অথরিটি যেগুলো আছে সেই অথরিটিগুলোকে অর্ডার দেবে। আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে রিট কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেই করা যায়। রিটের প্রভিশন আমরা 32 তে পড়ছি সুপ্রিম কোর্টের জন্য, আমরা পরে 226 এ হাইকোর্টের জন্য আমরা পড়ব। তো 32 এবং 226 যেটা হাইকোর্টের জন্য এবং সুপ্রিম কোর্টের জন্য, এই দুটো আর্টিকেল কিন্তু আমাদের কনস্টিটিউশনের অন্যতম দুটি আর্টিকেল, যেটাতে সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ নন সিটিজেন তারা কিন্তু এই দুটোর হায়ার কোর্টকে অ্যাক্সেস করতে পারে। তো ম্যান্ডামাসের মাধ্যমে যে কোনো পাবলিক অথরিটি ইনফেরিয়র কোর্ট বা ট্রাইব্যুনালকে অর্ডার দেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারে যে কোনো সিটিজেন বা নন সিটিজেন। এখানে ছবিটা যদি দেখা যায় খুব সুন্দর করে লেখা আছে, ইউর অনার পুলিশ ইজ নট টেকিং মাই কমপ্লেন্ট, অর্থাৎ পুলিশ স্টেশনে কোনো একজন ব্যক্তি গেছে, পুলিশ অফিসার বা পুলিশ সেই থানা পার্টিকুলার পুলিশ স্টেশন সেই কমপ্লেনটা নিচ্ছে না, তখন সে ডিরেক্টলি কোর্টের কাছে গেল, গিয়ে বলল যে আমার কমপ্লেনটা এই পুলিশ অথরিটি বা এই পুলিশ স্টেশন নিচ্ছে না। তখন কোর্ট কিন্তু এই অর্ডার দিতে পারে যে উই অর্ডার ইউ টু টেক দিস কমপ্লেন্ট বা টেক হিস কমপ্লেন্ট। তখন কোর্ট যদি স্যাটিসফাই হয় তাহলে এই এগ্রিড যে পার্টি আছে, যে ব্যক্তি আছে তাকে রিলিফ দিতে যে থানা আছে পার্টিকুলার, সেই থানাকে বা সেই অফিসারকে অর্ডার দিতে পারে তার কমপ্লেন্টটা নেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে উই কমেন্ট বা ম্যান্ডামাস এই ইয়েটা কখন ব্যবহার করা হয় বা কখন এই রিটের আন্ডারে পিটিশন ফাইল করা হয়। এটা গেল রিট অফ ম্যান্ডামাস, যেটা বাঁদিকেও লেখা রয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এই পিপিটি নোটসটা চাইবে তারা আমাদের কমেন্টসে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চেয়ে নিতে পারো, আমি তাদেরকে প্রোভাইড করে দেবো। যাই হোক, এটা গেল ম্যান্ডামাস। তাহলে ম্যান্ডামাস কথাটার বা ম্যান্ডামাস ওয়ার্ডটির অর্থ হচ্ছে উই কমেন্ট। এটা তখনই করা হয় যখন আমরা চাই যে কোনো পাবলিক অথরিটিকে অ্যাপেক্স কোর্ট অর্ডার দিক। ঠিক আছে? এটা কোনো অথরিটি হতে পারে, কোনো কোর্ট বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও হতে পারে। নিচে নোট করে লেখা আছে, রিট অফ ম্যান্ডামাস ক্যান নট বি গ্রান্টেড এগেইনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশন। কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল প্রাইভেট অর্গানাইজেশন তার এগেইনস্টে কিন্তু রিট অফ ম্যান্ডামাস করা যায় না। অর্থাৎ আমি কোনো একটা কোম্পানি ওন করছি, সেই কোম্পানির এগেইনস্টে কিন্তু কোনো রিট অফ ম্যান্ডামাস হবে না। শুধুমাত্র পাবলিক অথরিটি, কোর্ট, ট্রাইব্যুনাল এইগুলোর জন্যই হবে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিট অফ প্রহিবিশন। আমরা জানি প্রহিবিশন কথাটির অর্থ হচ্ছে প্রহিবিট করা। তো সেম মিনিং এখানেও, যে প্রহিবিট মিনস টু ফরবিট, ফরবিট মানেও বাধা দেওয়া, প্রহিবিশন মানেও সেই প্রহিবিট করা। তো প্রহিবিশন মিনস টু ফরবিট, বাধা দেওয়া। ইট ইজ ইস্যুড বাই আ হায়ার কোর্ট, এটা ইস্যু করে হায়ার কোর্ট টু স্টপ দ্য লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন। এখানে আমাদেরকে জানতে হবে যে জুরিসডিকশনের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। জুরিসডিকশনের মধ্যে বা জুরিসডিকশন মানে একটা কোর্টের পাওয়ার। একটা কোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন হয়, একটা কোর্টের সাজা শোনানোর একটা জুরিসডিকশন হয়, মনিটারি সাজা শোনানোর জুরিসডিকশন হয়। এই সমস্ত কিছু কিন্তু জুরিসডিকশন শব্দটার মধ্যে পড়ে। তো জুরিসডিকশন মানে শুধু টেরিটোরিয়াল জুরিসডিকশন নয়। তো সেই যে পাওয়ার, কোর্টের যে পাওয়ার, সেই পাওয়ারের ঊর্ধ্বে গিয়ে যখন কোনো কোর্ট কাজ করবে, তখন কিন্তু এই রিট অফ প্রহিবিশনের মাধ্যমে আমরা অ্যাপেক্স কোর্টকে অ্যাপ্রোচ করতে পারি যে তারা যেন এই ধরনের কাজ না করে বা সুপ্রিম কোর্ট যেন এই কাজটাকে বন্ধ করে বা ফরবিট করে। ঠিক এখানে যে ছবিটা রয়েছে আমরা দেখতে পাই যে রিট অফ প্রহিবিশন করেছে কেউ একজন। লোয়ার কোর্টে অর্ডার হয়েছে বাই লিসনিং টু অল দ্য ফ্যাক্টস অ্যান্ড আর্গুমেন্টস, কোনো একটা অর্ডার বা কোনো একটা আ জাজমেন্ট দিয়েছে। সেখান থেকে প্রহিবিশন করা হলো। সে তার মনে হয়েছে যে, যে এগ্রিভড পার্টি তার মনে হচ্ছে যে লোয়ার কোর্ট বা ইনফেরিয়র কোর্ট তাদের জুরিসডিকশন এর বিয়ন্ড কি কাজ করেছে, সে তখন বাই রিট অফ প্রহিবিশন সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করল যে এটা বিয়ন্ড জুরিসডিকশন কাজ করেছে ইনফেরিয়র কোর্ট। তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলতে পারে বা হায়ার কোর্ট বলতে পারে যে, হে লোয়ার কোর্ট, উই ফরবিড ইউ ফ্রম ডিসাইডিং এনিথিং অন দিস ম্যাটার। তখন যে অ্যাপেক্স কোর্ট থাকবে সে কোর্ট লোয়ার কোর্টকে বাধা দেবে বা বন্ধ করে রাখবে বা ফরবিট করবে ফার্দার কোনো রকমভাবে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? আমরা এখানে আর্টিকেল 32 পড়ছি, এই কারণে বারবার অ্যাপেক্স কোর্টের কথাই ব্যবহার করছি। কিন্তু যখন হাইকোর্টের রিটের কথা বলব আর্টিকেল 226, তখন কিন্তু আমরা হাইকোর্টের কথাই বলব। তো এখানেই বারবার এই কারণে অ্যাপেক্স কোর্ট কথাটা ইউজ করছি। কিন্তু রিট হাইকোর্টেও করা যায় এবং সুপ্রিম কোর্টেও করা যায়। অন্য কোনো ইনফেরিয়র কোর্টে কিন্তু করা যায় না। রিট অফ প্রহিবিশন ইজ নট অ্যাভেলেবল এগেইনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ বডিজ। রিট অফ প্রহিবিশন করা যায় না অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এবং লেজিসলেটিভ বডিজ এগেইনস্টে, এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেইনস্টেও করা যায় না, প্রাইভেট অর্গানাইজেশনের এগেইনস্টেও কিন্তু করা যায় না। তাহলে রিট অফ প্রহিবিশন শুধুমাত্র লোয়ার কোর্টের এগেইনস্টে করা যায় বা লোয়ার ট্রাইব্যুনাল যারা আছে তাদের এগেইনস্টে করা যায়।
কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, প্রাইভেট অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা লেজিসলেটিভ বডির এগেইনস্টে কিন্তু করা যায় না। এদিকে যেটা লেখা রয়েছে, "A writ of prohibition is a court order that directs a lower court or tribunal to stop proceedings that exceeds its jurisdiction or authority." এখানে অথরিটি মানে অধিকার বা exceeds the jurisdiction মানে পাওয়ারের অতিরিক্ত ব্যবহার। ঠিক আছে? তো যখন কোনো লোয়ার কোর্ট তার পাওয়ারের থেকে বেশি জায়গায় গিয়ে কোনো কেস ডিসাইড করবে, কোনো ডিসিশন নেবে, তখন কিন্তু এই রিট অফ প্রহিবিশন করা হয়। তো আশা করি বুঝতে পারছো, রিট অফ ম্যান্ডামাস হচ্ছে উই কমান্ড, যেটা পড়ে এলাম। এরপরে হচ্ছে রিট অফ প্রহিবিশন মানে টু ফরবিড। এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। এবার আসছি আমরা ৩ নম্বর রিট, যেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস এটা আমরা অনেকেই জানি যে জয় ভীম বলে একটি মুভি আছে আমাদের সাউথের। তো সেই মুভিটাতে কিন্তু এই হেভিয়াস কর্পাস রিটের উপরে বেস করে সেই মুভিটি হয়েছিল। তো আমি সবাইকে বলব, সেই যারা দেখোনি তারা সেই মুভিটি দেখে নিলে হেভিয়াস কর্পাস রিটটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো যাক, রিট অফ হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। ইট ইজ ইউজড টু সিকিউর আ পারসন হু হ্যাজ বিন ডিটেইনড আনলফুলি অর ইল্লিগালি। কোনো ব্যক্তিকে যদি ইল্লিগালি বা আনলফুলি ডিটেইন করা হয়, মানে আটকে রাখা হয়, তাহলে কিন্তু এই রিট অফ হেভিয়াস কর্পাস করা যায়। কোথায় করা যায়? অ্যাপেক্স কোর্টে, আর্টিকেল 32 হিসাব। তো কোনো একজন ব্যক্তিকে কোনো পুলিশ অথরিটি বা যে কেউ জোর করে ডিটেইন করে রেখেছে। তার তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে রেখে দিয়েছে, মারধর করছে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। তখন কিন্তু সেই এগ্রিভড পারসনের বাড়ির লোক গিয়ে হেভিয়াস কর্পাস রিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে আ রিট ফাইল করতে পারে এবং সেক্ষেত্রে সেই ব্যক্তির বডিটাকে দেখাতে বলতে পারে বা বডিটাকে প্রডিউস করার কথা বলতে পারে। ঠিক আছে? এই বাঁদিকে লেখা রয়েছে, "রিট অফ হেভিয়াস কর্পাস ইস আ কোর্ট অর্ডার দ্যাট চ্যালেঞ্জেস দ্য লিগ্যালিটি অফ আ পারসনস ডিটেনশন অর ইমপ্রিজনমেন্ট।" ঠিক আছে? যে ব্যক্তিকে আটকে রাখা হয়েছে, সেই ব্যক্তিকে কি লিগালি আটকে রাখা হয়েছে? যদি না হয়, তাহলে সে ব্যক্তিকে কোর্টে প্রডিউস করো এবং সে কোথায় আছে, কি অবস্থায় আছে, সেইগুলো কোর্টকে জানাও। এটা হচ্ছে হেভিয়াস কর্পাস। এখানে আমরা ছবিটা যদি দেখি, "ইউর অনার, মাই ক্লায়েন্ট হ্যাজ বিন ডিটেইনড ইল্লিগালি। আই এম হিয়ার টু আস্ক ফর হিজ বডি ব্যাক।" তাহলে এখানে একজন অ্যাডভোকেট হিসেবে বলেছে, একজন অ্যাডভোকেট অ্যাপেক্স কোর্টে গিয়ে বলছে যে, "ইউর অনার, আমার ক্লায়েন্টকে ইল্লিগালি ডিটেইন করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। আমি তার বডিকে ব্যাক চাইছি।" ঠিক আছে? যদি ইল্লিগালি কাউকে আটকে রাখা হয়, অন্য কোনো রকমভাবে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করা যায়, ওই ব্যক্তিকে যদি পুলিশ না ছাড়ে বা অন্য কোনো কেউ আটকে রেখে না ছাড়ে, তখন কিন্তু ডিরেক্টলি এই হেভিয়াস কর্পাস করা যায়। এবং সেখানে ঠিক এইভাবেই ক্লিয়ার রাখতে হয় কোর্টের কাছে যে, আমার ক্লায়েন্টকে, আমার মক্কেলকে ইল্লিগালি ডিটেইন করা হয়েছে। আমি তার বডিটাকে ব্যাক চাইছি। এবং জাজ যদি এই সমস্ত কিছুর উপরে স্যাটিসফাই হয়, যদি দেখে যে হ্যাঁ, ইল্লিগালি কাউকে ডিটেইন করা হয়েছে, তখন কিন্তু আ এই অ্যাপেক্স কোর্টের যে জাজ, সে অর্ডার দিতে পারে হেভিয়াস কর্পাসের আন্ডারে সেই ব্যক্তির ফিরিয়ে দেওয়ার জন্য। রিট অফ হেভিয়াস কর্পাস ক্যান বি ইস্যুড এগেইনস্ট বোথ পাবলিক অথরিটিস অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল। পাবলিক অথরিটি মানে যেরকম বললাম, পুলিশ যদি আটকে রাখে সেক্ষেত্রে পাবলিক অথরিটিস, আর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হলে মানে ধরো কেউ আ একটা ডমিনেটিং পজিশনে রয়েছে। সেই ব্যক্তি সে ডমিনেটিং পজিশনে থেকে কাউকে আটকে রেখে দিয়েছে। তো তার এগেইনস্টেও কিন্তু এই রিট অফ হেভিয়াস কর্পাস করা যাবে। তাহলে আমরা ৩ টে রিট করে এলাম। রিট অফ ম্যান্ডামাস, যার মিনিং হচ্ছে উই কমান্ড। তারপরে করলাম রিট অফ প্রহিবিশন, যার মানে হচ্ছে টু ফরবিড। এবং তারপরে যেটা পড়ছি, রিট অফ হেভিয়াস কর্পাস টু হ্যাভ দ্য বডি। ঠিক আছে? এরপরে হচ্ছে রিট অফ সার্সিওরারি। রিট অফ সার্সিওরারি। এটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে, রিট অফ সার্সিওরারি। আ সার্সিওরারি মিনস টু বি সার্টিফাইড। টু বি সার্টিফাইড। It is issued by the higher court to some inferior court or tribunal to transfer the matter to it. কেউ যদি অ্যাপেক্স কোর্টে গিয়ে অ্যাপ্রোচ করতে পারে যে লোয়ার কোর্টে ঠিকঠাকভাবে ম্যাটারটা চলছে না, লোয়ার কোর্টে বায়াসড আছে, লোয়ার কোর্ট ঠিকঠাক ডিসিশন দিচ্ছে না, লং ডেট দিচ্ছে, বা খুব সিরিয়াস ম্যাটার নিয়ে যদি অ্যাপেক্স কোর্টকে রিট অফ সার্সিওরারির মাধ্যমে অ্যাপ্রোচ করা যায়, তাহলে কিন্তু যে হায়ার কোর্ট থাকবে, অর্থাৎ অ্যাপেক্স কোর্ট থাকবে, এই কোর্ট কিন্তু লোয়ার কোর্টকে সেই পার্টিকুলার কেসটা ট্রান্সফার করে দেওয়ার জন্য বলতে পারে। এখানে আমরা ছবিটা যদি দেখি, উই গিভ ইউ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ লোয়ার কোর্টের জাজ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিয়েছে। তার এগেইনস্টে আমরা গেলাম সুপ্রিম কোর্ট, গিয়ে আমাদের প্রেয়ার রাখলাম যে রিট অফ সার্সিওরারির মাধ্যমে যেখানে ভুল ডিসিশন হয়েছে, আমরা পার্টিকুলার এই কেসটাকে এখন সুপ্রিম কোর্টের আন্ডারে নিয়ে আসতে চাইছি। তখন যদি সমস্ত কিছু স্যাটিসফাই করা যায়, সুপ্রিম কোর্ট কিন্তু বলতে পারে, এ লোয়ার কোর্ট, উই ওয়ান্ট দিস কেস টু বি ট্রান্সফার টু আস। যে
পার্টিকুলার কেসটা রয়েছে সেই কেসটা আমাদের কাছে ট্রান্সফার করে দাও। তোমাকে এই কেসের জন্য আর কিছু করতে হবে না। ঠিক আছে? A writ of certiorari is a court order that reviews and potentially quashes decisions of lower courts or tribunals due to errors of law or jurisdiction. আমরা jurisdiction এর জন্য আগে পড়ে এলাম। ঠিক তেমনভাবেই সার্সিওরারির ক্ষেত্রে যদি কোনো ডিসিশনকে কোয়াশ করতে হয়, লোয়ার কোর্টের ডিসিশনকে আমরা পুরোপুরি কোয়াশ করে দিচ্ছি। ট্রাইব্যুনালের ডিসিশনকে কোয়াশ করে দিচ্ছি বা কোনো লয়ের এরর হয়েছে মানে ভুল লয়ের উপরে বেস করে জাজমেন্ট পাস হয়েছে বা জুরিসডিকশনের এক্সেসিভ ব্যবহার হয়েছে, ঠিকঠাক ব্যবহার হয়নি, তখন আমরা রিট অফ সার্সিওরারি করতে পারি এবং সেখানে গিয়ে লোয়ার কোর্টের ম্যাটারটাকে ডিরেক্ট সুপ্রিম কোর্টের আন্ডারে আনার জন্য প্রেয়ার রাখতে পারি। রিট অফ সার্সিওরারি ইজ ইস্যুড অন দ্য গ্রাউন্ডস অফ এক্সিস অফ জুরিসডিকশন অর ল্যাক অফ জুরিসডিকশন, যেটা অলরেডি আমি এই বাঁদিকে লেখাটাই বললাম। এক্সিস অফ জুরিসডিকশন এক্সিস ব্যবহার হয়েছে আর ল্যাক অফ জুরিসডিকশন অথবা জুরিসডিকশনের সঠিক ব্যবহার হয়। আর দ্বিতীয় কি এরর অফ ল, কোনো লয়ের এরর হয়েছে, লটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়, তখন কিন্তু এই রিট অফ সার্সিওরারির মাধ্যমে আমরা অ্যাপেক্স কোর্টকে অ্যাপ্রোচ করতে পারি। 4টি আমরা পড়ে নিলাম। লাস্ট ওয়ান হচ্ছে রিট অফ কো ওয়ারেন্টো। রিট অফ কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টো মিনস বাই হোয়াট অথরিটি। এখানে অথরিটি মানে হচ্ছে কাইন্ড অফ অধিকার, যে কোন অধিকারে, বাই হোয়াট অথরিটি, কোন অধিকারে। ইট ইজ আ রিট ইস্যুড উইথ আ ভিউ টু রেস্ট্রেনিং আ পারসন ফ্রম অ্যাক্টিং ইন আ পাবলিক অফিস টু হুইচ হি অর শি ইজ নট এন্টাইটেলড। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে রেস্ট্রেইন করা, বাধা দেওয়া, যে কিনা ইল্লিগালি কোনো একটা পাবলিক অফিসকে হোল্ড করছিল অ্যাজ আ পাবলিক অফিসার। তো এরকম হতে পারে অনেক ক্ষেত্রে আমরা নিউজে দেখি যারা ভুয়োভাবে পাবলিক অফিসার সেজে বা পাবলিক কোনো অফিস হোল্ড করে সেই পাওয়ারটাকে মিসইউজ করছে। তো এরকম কোনো কিছু হলে এটা কিন্তু আমরা রিট অফ কোয়ারেন্টের মাধ্যমে অ্যাপেক্স কোর্টকে জানাতে পারি এবং অ্যাপেক্স কোর্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু সেই অফিসকে বা সেই ব্যক্তিকে ডাইরেকশন দেবে যে কোন অথরিটিকে তুমি এই পার্টিকুলার অফিসটাকে হোল্ড করছো। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা জানার জন্যে সেই পাবলিক অফিসারকে ডেকে পাঠাতে পারে যে কিনা ইল্লিগালি সেই পার্টিকুলার পোস্টটা হোল্ড করছে। ছবিটা যদি দেখি যে বাই হোয়াট অথরিটি আর ইউ হোল্ডিং দিস অফিস, কোন অথরিটি বা কোন অধিকারে তুমি পার্টিকুলার এই অফিসটাকে হোল্ড করছো, এটা কিন্তু সেই পাবলিক অফিসকে অ্যাপেক্স কোর্ট কোশ্চেন করতে পারে। দ্য রিট রিকোয়ার্স দ্য কনসার্ন পারসন টু এক্সপ্লেইন টু দ্য কোর্ট বাই হোয়াট অথরিটি হি অর শি হোল্ড দ্য অফিস। ঠিক আছে, এক্সপ্লেইন করতে হবে কোর্টকে যে কোন অধিকারে সে, বা এখানে এক্সপ্লেইন করা মানে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখানো বা লিগালিটি যেটা আছে সেই লিগালিটিটাকে কোর্টের সামনে প্রমাণ করা, এই জিনিসগুলো কিন্তু বিফোর দ্য কোর্ট তাকে প্রমাণ করতে হয়। আর রিট অফ কোয়ারেন্টো চ্যালেঞ্জেস দ্য পারসনস রাইট টু হোল্ড পাবলিক অফিস, কোশ্চেনিং দেয়ার লেজিটিমেসি অ্যান্ড এনশিওরিং দ্যাট পাবলিক অফিসেস আর হেল্ড বাই দোজ উইথ লফুল অথরিটি। এবার যদি সেই ব্যক্তির যে পাবলিক অফিসটা হোল্ড করছে বা পাবলিক অফিসার সেজে সে আছে, সেটা যদি সে লিগালি অথরাইজড হয়, তাহলে কোর্ট সেটাকে পার্টিকুলার রিট অফ কোয়ারেন্টোটাকে ডিসমিস করে দেবে। এবং যদি সে না পারে, এরকম কোনো লেজিটিমেসি বা লফুল অথরিটি প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু তার এগেইনস্টে সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা নেবে। তো এইগুলো গেল আমাদের ৫ রকম রিট। ওভারঅল আমরা স্টাডি করলাম। এটা মোটামুটি বোঝানোর জন্যে, কিন্তু পার্টিকুলার যে ৫ টা রিট রয়েছে, এই ৫ টা রিট নিয়ে কিন্তু একেকটা বড়, বড় ভিডিও বানানো যেতে পারে। তো যদি তোমাদের মনে হয় আমি সেদিকেও এগোবো। পার্টিকুলার রিট ধরে তার কেস-নস দিয়ে আরো ব্রিফলি আমরা আলোচনা করতে পারি। এগুলো ওভারঅল আলোচনা গেল। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, পলিটির জন্য পড়াশোনা করছো, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট এটা হবে। এবং যারা আপাতত কনস্টিটিউশন 1 পড়ছো, আমাদের বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে, তাদের জন্য বোঝার জন্য এই ভিডিওটা আমি বানালাম। আর যদি কারোর মনে হয় যে পার্টিকুলার রিটগুলোকে আলাদা করে এক্সপ্লেইন করলে ভালো হবে, তাহলে তারা কমেন্টের মাধ্যমে জানিও, আমরা সেটাও করব। তো এটা ওভারঅল শর্টে বোঝার জন্যে এরকম পিপিটি বানিয়ে আমি ভিডিওটি আপলোড করছি। যাই হোক, তোমাদের আর কোনো টপিক বা আর কোনো আর্টিকেল বা যেকোনো লয়ের কোনো টপিক যদি মনে হয় যে ভিডিও বানানোর প্রয়োজন আছে বা ভিডিও চাইছো তোমরা, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান লিগ্যাল গাইডের সাথে থাকার জন্যে।